আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রাজা গল্পের ৮ নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। জিসান যে প্রার্থনাকে বলেনি এতে শিওর আমি। জিসানের কাছ থেকে জানলে প্রথমে প্রার্থনা বলে দিত পুরো ঘটনা, শুধু শুধু কান্নাকানি করতো না। তলিয়ে সব কিছু ভাবতে ভাবতে চোয়াল আর হাতের মতো শক্ত হলো রেহানের। বোনের দিকে তাকিয়ে চোখে পানি চলে এলো তার। তবে কি সে ঠিক মতো তার বোনকে আগলে রাখতে পারেনি? হিংস্র জানোয়ারের থাবা তার বোনের গায়েও পড়েছিল। তার ছোট বোনটাও রেহাই পায়নি। ইস, বুক মুচড়ে দম মুচড়ে উঠল রেহানের। শ্বাস আটকে গেল, বুকের ভিতর যন্ত্রণা শুরু হলো। সে আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। দুপুরের খাবার খেয়ে রুম অন্ধকার রয়ে শুয়ে পড়ল প্রার্থনা। ফোনটা বুকের ওপর রাখা। অন্তরকে কল করে আসতে নিষেধ করবে নাকি করবে না সেটা ভাবছে। বিয়ে ঝামেলা তো মিটে গিয়েছে, আদিলের সঙ্গে তার বিয়ে হচ্ছে না। সে কি নিষেধ করে দিবে অন্তরকে? রাত 10টায় কল ব্যাক করলো অন্তর। প্রার্থনা ঘুমিয়ে পড়েছে কিছুক্ষণ আগে। ফোনের বিরক্তকর শব্দে ঘুম ভেঙে গেল তার। মেজাজ ভীষণ গরম হলো। ফোন হাতে নিয়ে দেখলো অন্তরের কল। এই বেটা আজ হঠাৎ মেসেজ স্টোরি না করেই ডাইরেক্ট কল করলো কেন? কল রিসিভ করে কানে ধরে ঘুম জড়ানো গলায় সালাম দিল। অন্তর কল রিসিভ করে সালামের জবাব দিয়ে বলল, কেমন আছেন ম্যাডাম? ভালোই তো ছিলাম। কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন তো মেজাজটা চটকে। আমার কাঁচা ঘুমটাও তো এভাবে চটকে দিয়েছিলেন। আমি রাগ করেছিলাম কি? আপনি রাগ করবেন কেন? রাগ করার অধিকার শুধু মেয়েদের। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, কল করছেন কেন? এমনি কি করেছেন? তোমার সঙ্গে কথা বলছি, তারপর খাবো, তারপর ঘুমাবো, তারপর তোমাকে ঘিরে স্বপ্ন দেখব। ভালো ফ্ল্যাট করতে পারেন। আমার কথা শুনে তোমার কাছে ফ্ল্যাট মনে হচ্ছে? অবশ্যই। আচ্ছা ঘুমাও তাহলে, শুধু শুধু ডিস্টার্ব করলাম। আগামীকাল আসছেন তো? হ্যাঁ অবশ্যই আসবো, না এলে কীভাবে হবে? তোমাকে নেওয়ার জন্য তো আসতেই হবে। আপনার সত্যি সত্যি অন্য কোনো মেয়ের সম্পর্ক নেই তো? আস্তাগফিরুল্লাহ, এসব কথা আর বলো না প্রিয়সী। তুমি আমার জীবনের প্রথম আর শেষ নারী। আমি প্রথম তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তোমাকে ভালোবেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ইনশাল্লাহ। অন্তর একটু থেমে আবারও বলল, আমরা দুজনকে দেখে একদম চমকে যাব। ঠিক আছে, কেন চমকাবো? চমকাবো, তুমিও চমকাবে। এখন ঘুমাও। গুড নাইট। গুড নাইট। আজ প্রার্থনাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। ঘটক সকালে জানিয়েছিল পাত্রপক্ষ আজই মেয়ে দেখতে চায়। প্রার্থনার পরিবার প্রথমে একটু গুঞ্জব করলেও পরে রাজি হয়ে গিয়েছে। সন্ধ্যার পরপরই আগমন ঘটেছে পাত্রপক্ষের। প্রার্থনা জানে অন্তর এসেছে। অন্তরকে দেখার তার সইছে না তর। সকাল থেকে ভীষণ উদ্গ্রীব হয়েছে অন্তরকে দেখার জন্য। সারাদিন শুধু অন্তরকে নিয়েই ভেবে এসেছে। সকালবেলা একবার কথা হয়েছিল অন্তরের সঙ্গে, তারপর আর তার সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি। লাল রঙের শাড়ি পরে তৈরি হয়েছে প্রার্থনা, শুধু সুন্দর করে সাজিয়ে দিয়েছে নীতি। একদম লাল টুকটুকে বউ লাগছে মেয়েটাকে। পাত্রপক্ষের চা নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। নীতি আর মীরের সঙ্গে নিচে নামছে প্রার্থনা। তার বুক কাঁপছে দূর দূর করে, বারবার হাত পা ঘেমে যাচ্ছে। ভীষণ নার্ভাস ফিল করছে। 2 বছরেও বেশি সময় ধরে অন্তরের সঙ্গে তার পরিচয়। নিয়মিত কথা হয় তাদের। কথা বলার সময় তো কোনো দিন এমন ফিল হয়নি তার। তবে আজ কেন হচ্ছে? ঘুমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো প্রার্থনা। অন্তরকে দেখা যাচ্ছে, তবে অন্তরের মুখ দেখা যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে পাশে বসা এক মধ্যবয়স্ক পুরুষের সঙ্গে কথা বলছে সে। সোফার কাছে এগিয়ে এসে কাল সকলের উদ্দেশ্যে করে সালাম দিল প্রার্থনা। নীতি তাকে সোফায় বসিয়ে দিল সকলের সম্মুখে। পাত্রের মা বললেন, ঘুমটাটা একটু তুলে দেন। নীতি সৌজন্যমূলক হেসে প্রার্থনার ঘুমটা তুলে দিল। প্রার্থনা তাকালো সামনে বসে থাকা সুঠাম দেহ পুরুষের দিকে। তার দৃষ্টি সেখানেই স্থির হয়ে গেল। সামনে বসে থাকা পুরুষের বেলার ব্যতিক্রম হলো না। ভূত দেখার মতো করে দুজনের দিকে একে অপরের দিকে তাকিয়ে রইল। আশেপাশে কোনো কিছুতেই আর দুজনে খেয়াল নেই। দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উপস্থিতি সবাই অবাক। বিল্লাল সরকার প্রার্থনার দিকে তাকিয়ে বললেন, প্রার্থনা তুই চিনিস ইলহামকে? ইলহামের মা নাজমিন সুলতানা ইলহামের দিকে তাকিয়ে বললেন, ইলহাম তুমি চেনো প্রার্থনাকে? প্রার্থনার ইলহাম দুজনের মাথা নাড়ল। ইলহামের দিকে তাকিয়ে ফিসে উঠল প্রার্থনা। অন্তরের জায়গায় এই বজ্জাত তালগাছ কেন? অন্তর কোথায়? বাবা কাকার দিকে তাকিয়ে প্রার্থনা বলল, উনি আমার ভার্সিটির লেকচারার। ইলহাম মায়ের দিকে তাকিয়ে কিছুটা ঝুঁকে চাপা সুরে বলল, দুনিয়ার আর মেয়ে খুঁজে পাওনি? শেষ পর্যন্ত
আমার এই স্টুডেন্টকে দেখতে নিয়ে এসেছো? নাজমিন সুলতানা ছেলের দিকে কড়া চোখে তাকালেন, তারপর নিজেও চাপা সুরে বললেন, একদম কোনো রকম নাটক করবে না ইলহাম, চুপচাপ বসে থেকো। যেই মেয়ে দেখতে যাই সেই মেয়ে নিয়েই তোমার হাজার সমস্যা। আমার ভীষণ পছন্দ হয়েছে মেয়েটাকে, কি মিষ্টি দেখতে, আমি ওকেই তোমার বউ বানাবো। অসম্ভব, একদম চুপ। প্রার্থনা ভাইয়ার দিকে তাকালো, রেহানও তার দিকে তাকিয়ে আছে। প্রার্থনা দুদিকে মাথা নাড়লো, এই ছেলেকে সে বিয়ে করবে না। অন্তর কোথায়? ছেলে মেয়েকে দুপক্ষেরই ভীষণ পছন্দ হয়েছে। ইলহামের বাবা ইশতিয়াক মির্জান বললেন, আমাদের দু ফ্যামিলিতে তো পছন্দ হলো ছেলে মেয়েকে, আপনারা তাহলে কবে আসছেন আমাদের বাড়িতে? বাজিদ সরকার বললেন, শুক্রবারের আগে তো কারোর সময় হবে না, শুক্রবার তো অনেক দেরি হোক এখনও। আমাদের মত আপনারাও না হয় সন্ধ্যার পরই আসুন আগামীকাল। আগামীকালই? হ্যাঁ, আমরা আর বেশি দেরি করতে চাচ্ছি না, আপনাদের সময় সুযোগ হলে আগামীকালই আসুন। বিল্লাল সরকার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে নিচু সুরে বললেন, পছন্দ যখন হয়েছে তখন আর দেরি করে কি হবে, আগামীকালই যাই। বাজিদ সরকার ইশতিয়াক মির্জার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা তাহলে আমরা আগামীকাল আসছি। বাবার কথা শুনে চোখ তুলল প্রার্থনা। কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে তাকালো ইলহামের দিকে। ঠিক সেই মুহূর্তে ইলহামও তাকালো তার দিকে। প্রার্থনার দৃষ্টি সরালো না, তাকিয়ে রইল আগের মতোই। অন্তর এলো না কেন? আর আজকেই কেন ইলহাম এলো? ইলহামই কি অন্তর? কিন্তু এটা কিভাবে সম্ভব? দুজনের ভয়ে সম্পূর্ণ আলাদা, কথা বলার ধরন আলাদা। অন্তর সুন্দর করে কথা বলে, মিষ্টি ভারী মানুষ, দূর থেকে শুধুমাত্র তার গলার আওয়াজ শুনেই বুঝে যায় তার মনের ভিতরের কথা। ইলহাম অন্তর হতে পারে না। এই বজ্জাত অহংকারী তালগাছকে সে কিছুতেই বিয়ে করবে না। অন্তরের কি কিছু হয়েছে? কোনো বিপদে পড়েছে সে? তাকে কথা দিয়ে কেন কথা রাখলো না? রাতের খাবার খেয়ে মির্জা পরিবারের সরকার বাড়ি থেকে বেরিয়েছে। প্রার্থনার রুমে এসে একের পর এক কল দিচ্ছে অন্তরের ফোনে। প্রথমে কয়েকবার কল ঢুকলেও এখন ফোন বন্ধ বলছে। রাগে নিজের ফোন ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল প্রার্থনা। ধৈর্য ধরে মেসেজ লিখলো কয়েকটা, ছোট ছোট মেসেজ। এলেন না কেন আপনি? ঠিক আছেন আপনি? ফোন বন্ধ করলেন কেন? নাটক করছেন আমার সঙ্গে? এতগুলা দিন ধরে যে ভালোবাসি ভালোবাসি বলবেন সব মিথ্যা বলেছিলেন। যদি নাই আসবেন তাহলে রাজি হলেন কেন? মুখের ওপর না করে দিতেই পারতেন। এই মাঙ্গির নাতি কোথায় গিয়ে মরলি? বাড়ি থেকে বিদায় নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে আমাকে। যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে আগামীকালই আসবি, নয়তো জীবনে কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। মেসেজগুলো লিখে ফোনটা বিছানার ওপর ছুঁড়ে মারল সজোরে। প্রার্থনা নিজের বুকে জ্বালা অনুভব করছে, এমন জ্বালা এর আগে কোনোদিন অনুভব করেনি সে। গতকাল থেকে আজ সারাদিন সে শুধু অন্তরকে নিয়েই ভেবেছে। সে ধরে নিয়েছিল অন্তর আসবে আর অন্তরের সঙ্গে তার বিয়ে হবে। আজ অন্তরকে দেখবে বলে অধিক আগ্রহী অপেক্ষা করছিল। দুই পরিবারের মধ্যে যেভাবে কথা বলা হলো তা শুনে মনে হচ্ছে ইলহামের সঙ্গে তার বিয়েটা হচ্ছে। গতকাল বড় মুখ করে বলেছে বাড়ি থেকে যার সঙ্গে বিয়ে দিবে বিনা বাক্যে তাকেই বিয়ে করে নেবে। এখন কিভাবে বলবে ইলহামকে সে বিয়ে করবে না? এক মুখে দু কথা বলার মেয়ে নাই সে বড় গলায় করে এটা বলেছিল সে কাউকে ভালোবাসে না, কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্তরের কথা এখন কিভাবে বলবে? সে শিওর ছিল অন্তর আসবে তাকে দেখতে। ইলহাম সে আসবে তাতে বুঝতে পারেনি, বুঝতে পারলে সকালেই নিষেধ করে দিত। সে এখন বিয়ে করতে চায় না। হাত পা ছড়িয়ে ইচ্ছা করছে কাটতে। দাঁতে দাঁত চেপে গালি দিতে লাগলো অন্তরকে। মিলি দরজার সামনে এসে বলল, এখনো এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চেঞ্জ করে খেতে আয়। যাও আসছে। মিলি চলে গেল। প্রার্থনা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে বের হলো রুম থেকে। ড্রয়িং রুমে এসে দেখলো বাড়ির সবাই চেয়ারে বসে আছে। প্রার্থনার ভাইয়ের চেয়ারের পাশে চেয়ারে বসলো। কয়েক ডুব গিয়ে বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু ওনাদের নিষেধ করে দাও। প্রার্থনার কথা শুনে উপস্থিতি সবাই তার দিকে তাকালো। বাজিদ সরকার বললেন, কেন কোনো সমস্যা? আব্বু উনি আমার লেকচারার। মিলির স্বামী রেদওয়ান আহমেদ বললেন, তাতে সমস্যা কি প্রার্থনা? প্রার্থনার দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল, লেকচারারের সঙ্গে বিয়ে এটা কেমন দেখায় না? শিক্ষক তো পিতার সমতুল্য। কে বলেছে শিক্ষক পিতার সমতুল্য? পিতার বয়সী হলে পিতার সমতুল্য, আর হাজব্যান্ডের বয়সী হলে হাজব্যান্ডের সমতুল্য। আজকাল টিচার আর স্টুডেন্টের বিয়ে অহহ হচ্ছে, আর দুই বন্ধু নিজের স্টুডেন্টকে বিয়ে করেছে। রেদনের কথা শুনে ভিতরে ভিতরে ফুঁসে উঠল প্রার্থনা। ইচ্ছে করছে উঠে গিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিতে আসতে। রেহান
বলল, তা তোকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি খোঁজখবর নিয়েছি, ইলহাম ভালো ছেলে। সবাই নিজের মতো করে প্রার্থনাকে বোঝাতে লাগলো। সকলের কথার পিঠে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না প্রার্থনা। খাওয়া দাওয়া করে রুমে ফিরে এসে আরও কয়েকবার অন্তরের ফোনে কল করলো। ফোন এখনও বন্ধ। অন্তরের ফোন তো কখনো বন্ধ থাকে না। অন্তরের কি কিছু হয়েছে? ফোন বন্ধ করে রেখেছে নাকি তার কোনো বিপদ হয়েছে? পেরিয়ে গিয়েছে 2 দিন। ইলহামের সঙ্গে প্রার্থনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আগামী শুক্রবার তাদের বিয়ে। অন্তরের সঙ্গে আর যোগাযোগ করতে সক্ষম হয়নি প্রার্থনা। আর অন্তর সে যে ফোন বন্ধ করেছে এখনও আর চালু করেনি। অন্তরের বাড়ির অ্যাড্রেস জানাও নেই যে খোঁজ খবর নেবে। প্রার্থনা নিজের লেকচারকে বিয়ে করবে না বলে নানান বাহানা করলেও কোনো লাভ হয়নি। লেকচার বলে বিয়ে করবে না, এটা বিয়ে ভাঙার মতো কোনো কারণ না। বিয়ে ভাঙার জন্য যৌক্তিক কারণ দেখাতে হবে, যা সে দেখাতে পারছে না। আগামীকাল ইসলামের পরিবারের সঙ্গে বিয়ের শপিংয়ে যেতে হবে তাকে। বিয়ে নিয়ে এত তাড়াহুড়া কেন করছে সেটাই বুঝতে পারছে না। মনে হচ্ছে তাদের বিয়েটা খুব দ্রুত হলো বড় কোনো অঘটন ঘটে যাবে। যত সব এই একদিনে প্রার্থনা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছে সে অন্তরকে ভালোবাসে। অন্তর শুধু তার বন্ধু নয়, তার হৃদয়ের গভীর জায়গা করে নেওয়া একজন মানুষ। অন্তরের নাম, তার নাম্বার ছাড়া অন্য কোনো কিছুই তার জানা নেই। অন্তরের বাড়ি কোথায়, সে কোথায় জব করে, কিচ্ছু জানে না। তাই জানা থাকলে কোনো না কোনোভাবে অন্তরকে খুঁজে বের করতে পারত। অন্তরের কোনো বন্ধুর নাম্বারও নেই। অন্তরের কথা মনে হলেই বুকের যন্ত্রণা শুরু হয়, চোখে পানি চলে আসে। সে অন্তরের কথা কাউকে বলতে পারছে না। যেই মুখে পুরো পরিবারের সামনে বলেছে সে কাউকে ভালোবাসে না, সেই মুখে এখন কিভাবে বলবে সে অন্তর নামে একজন ছেলেকে ভালোবাসে? যদি বলতেও হয় তাতেও লাভ হবে কি? অন্তর নিজেই তো গায়েব। ছেলেটার কি হলো হুট করে? অন্তর একদিন বলেছিল, আমি তোমার ভিতর থেকে তোমাকেই চুরি করব, তুমি টেরও পাবে না। প্রার্থনা অন্তরের সেই কথার মানে বুঝতে পারেনি প্রথমে। যখন বুঝতে পেরেছিল হাহা করে হেসেছিল। বড় গলায় করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলেছিল, ঠিক আছে, চেষ্টা করে দেখুন পারেন কি না। তবে একরকম কোনোদিনই হবে না। আমি জানি রাগটাকে কন্ট্রোল করতে পারলেও না নিজের মনকে কন্ট্রোল করতে পারি। প্রার্থনার কথা শুনে অন্তরের শব্দ করে হেসেছিল। অন্তর সেই দিন মজা করেনি, মিথ্যা বলেনি। সত্যি সত্যি তার ভিতর থেকে তাকেই চুরি করে ফেলেছে, আর চুরি করে চুর গায়েব হয়ে গিয়েছে। খাবার না খেয়ে প্রার্থনাকে চুপচাপ মাথা নিচু করে বসে থাকতে দেখে রেহান বলল, প্রার্থনা খাচ্ছিস না কেন? ভাইয়ার মুখের কথা শুনে চমকে উঠল প্রার্থনা। তড়ি গতিতে মুখ তুলে তাকালো ভাইয়ের মুখের দিকে। রেহান দেখলো তার বোনের চোখ জোড়া হয়তো টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। বোনের চোখে পানি দেখে বিচলিত হয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? মুখ নামিয়ে ফুপিয়ে উঠল মেয়েটা। গত 2 দিন জোর করে খাবার খেলেও এখন কোনোভাবেই গিলতে পারছে না। মনে হচ্ছে গলা চেপে ধরে রেখেছে কেউ। ড্রয়িং টেবিলে খাবার খেতে বসা উপস্থিতি সবাই হকচুকো খেয়ে প্রার্থনার কান্না শুনে। রবিবার থেকে মেয়েটা কেমন যেন মনমরা হয়ে আছে। কারোর সঙ্গে ঠিকমতো কথা বলে না, রুম থেকেও বের হতে চায় না। রবিবার আর সোমবার বিয়ে করব না বললেও আজ সারাদিন কিছু বলেনি। রেহান বোনের মাথায় হাত বুলিয়ে বলল, পাখি কি হয়েছে? প্রার্থনা কাঁদতে কাঁদতে ভাইয়ের মুখের দিকে তাকালো। কান্না জড়ানো গলায় বলল, আমার কি অনেক বেশি বয়স হয়ে গিয়েছে? আর 2 বছর পর বিয়ে দিতে পারতে না? রেহান কি বলবে বুঝতে পারছে না। জিসান বলল, প্রথম বললে লেকচারের বিয়ে করবি না, আর এখন বলছিস 2 বছর পর বিয়ে করবি। বাজিদ সরকার বললেন নিষেধ করে দিব ইলহামের পরিবারকে। ঝাপসা চোখে বাবার দিকে তাকালো প্রার্থনা। বুঝতে পারছে সত্যিটা লুকাতে গিয়ে ঝুঁকের মাথায় উল্টোপাল্টা কথা বলে ফেলেছে। চোখের পানি মুছে দুদিকে মাথা নেড়ে বলল, নিষেধ করতে হবে না, তোমাদের ছেড়ে থাকতে হবে তাই কান্না পাচ্ছে। রেহান একটু থেমে বোনের মাথায় চুমু খেয়ে বলল, একদিন না একদিন তো তোকে শ্বশুর বাড়িতে যেতেই হবে। মেয়েদের যে সারা জীবন বাপ ভাইয়ের কাছে থাকা যায় না, রাখা গেলে তোকে কোনোভাবেই দূরে পাঠাতাম না আমি। সখিনা বেগম নাতির দিকে তাকিয়ে বললেন, মানুষের বাড়ি মাইয়ারা শুনে লাঙ্গের হাত ধইরা পালাইয়া যায় বিয়ে করে, আর এই সেমনি বিয়ে করবো না বলেই কাঁদে। তোর বয়সে আমি তোর বাপ চাচার জন্ম দিয়েছিলাম। সখিনা বেগমের কথা শুনে আবেগঘন পরিবেশ মুহূর্তে বদলে গেল। প্রার্থনার কান্নাও থেমে গিয়েছে। জিসান বলল, প্রার্থনার বয়সে তুমি আমার বাপ চাচার মা হয়েছ, এটাই তো কয়লা। মেজো ভাইয়ের বয়সে আমার দাদা যে আমার বাপের বাপ হইয়া গিয়েছিল, এটা কও না কেন? এমন দামরা একটা পুলার বিয়া কইরা দেও না কেন এখনো? জিসানের কথা শুনে রেহান কটমট করে তাকালো তার দিকে। সখিনা বেগম বললেন, বিয়ে তো করাতেই চাই, তোর ভাই তো রাজি হয় না।
প্রার্থনা নাক টানতে টানতে বলল, ভাইয়া বিয়ে করলেই তো তুমি বিয়ে করতে পারো, সেজন্য ভাইয়ার বিয়ে নিয়ে তোমার এত মাথা ব্যথা তাই না? জিসান আঙুল তুলে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না শাকচুন্নি। জিসানের কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রার্থনা। বিপতাস করে জিসান নিজে উঠে দাঁড়ালো। বাপ চাচার পিছনে দাঁড়িয়ে বলল, শাকচুন্নিটাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করছো না কেন এখনো? এই ইলহাম মির্জাকে কল করে কাজে নিয়ে আসতে বলো, এটাকে বিয়ে দিয়ে এখন এখান থেকে বিদায় করব। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।